সরাসরি গরম করা ভাত খেলে আমাদের বডিতে খুব দ্রুত সুগার রেজ হয়, চর্বিও জমে বেশি। দেখবেন যদি ভাতকে দীর্ঘক্ষণ যাবত ফ্রিজে ঠান্ডা করেন, ভাতটা আবার পুনরায় চালের মতো হয়ে যেতে শুরু করে। এটা হচ্ছে ভাত খাওয়ার সব থেকে কার্যকরী মাধ্যম। আপনি বিভিন্ন ভিডিওতে একটা আলোচনা করেন যে রেজিস্ট্যান্ট স্টার্স ভাত রান্নার একটা রান্না করার পরে ফ্রিজে রেখে ভাত খেলে কিভাবে যেন ডায়াবেটিস রোগীদের জন্য উপকারিত হবে। ভাত যারা অ্যাভয়েড করতে চায়, যে ভাত যে কারণে অ্যাভয়েড করতে চায় সেটা হয়তো তাদের প্রয়োজন হবে না। তো এই বিষয়টা একটু আচ্ছা, দেখেন যে বিভিন্ন খাবার আছে, তার ভিতরে ভাত একটা, যেটাকে গরম করলে এটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেড়ে যায়। যেমন ভাত তো রান্না করার সময় গরম হবেই স্বাভাবিক, তো সরাসরি গরম করা ভাত খেলে আমাদের বডিতে খুব দ্রুত সুগার রেজ হয়, আর দ্রুত সুগার রেজ হলে ইনসুলিন স্পাইক ঘটে, ইনসুলিন স্পাইক ঘটলে আবার চর্বিও জমে বেশি। তো এই ভাতটাকে আবার কিন্তু ভাতের ভিতরে যে কার্বোহাইড্রেটের মলিকিউল আছে না, এটাকে কিন্তু আবার ঠান্ডা যদি করেন আপনি ফ্রিজে রেখে, ঠান্ডা করলে এই কার্বোহাইড্রেটের মলিকিউলগুলো রেজিস্ট্যান্স স্টার্চে রূপান্তর হয়ে যায়, যেটা ক্রিস্টালের মতো শক্ত একটা কাঠার মধ্যে রূপান্তর হয়ে যায়। দেখবেন যদি ভাতকে দীর্ঘক্ষণ যাবত ফ্রিজে ঠান্ডা করেন, ভাতটা আবার পুনরায় চালের মতো হয়ে যেতে শুরু করে। আমি অতক্ষণ বলছি না, আপনি যখন ভাতকে মোটামুটি একটা ঠান্ডা করলেন ফ্রিজে রেখে 1 থেকে 2 ঘন্টা ঠান্ডা, ভাত রান্নার পরে কি ওই গরম ভাতটাই ঠান্ডা করবেন? গরম ভাতটাই আবার ঠান্ডা করবেন না নরমালাইজ করে তারপরে ফ্রিজে রাখবেন? গরম ভাতকে বাইরে রেখে নরমাল করবেন, এটাতে ব্যাকটেরিয়া আক্রান্ত করতে পারে। এই যে অনেকে বলে না যে ভাতকে ঠান্ডা করে খাওয়াটা ক্ষতিকর, এর রিজনটা হচ্ছে ভাতকে যদি আপনি বাইরে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করেন, সেক্ষেত্রে সেখানে ব্যাকটেরিয়া আক্রমণ করবে, সেই ভাত খেলে সেটা আপনার জন্য ক্ষতিকর। তার ভাতটা আগে রান্না হলো, সেটা কি রুম টেম্পারেচারে ঠান্ডা করতে হবে? না, রুম টেম্পারেচারে ঠান্ডা করার দরকার নেই, মোটামুটি ভাতটা ঠান্ডা হলেই সেটাকে ফ্রিজে ঢুকিয়ে দেন। আচ্ছা, ফ্রিজে ঢুকিয়ে দিয়ে সেটাকে ঠান্ডা করেন, ওটা বক্সের মধ্যে রেখে, হ্যাঁ বক্সের মধ্যে রেখে ঠান্ডা করেন, তারপর ওটাকে বের করে আবার সেটাকে গরম করেন। আচ্ছা, ঠিক আছে। তো এবার যে যখন আপনি গরম করলেন, ওভেনে রেখে হোক বা যেভাবে হোক গরম করলেন, যদি চুলাতেও থাকে চুলার একটু পাশে হোক বা চুলার উপরে ঢাকনার উপরে রেখে যদি গরম করেন, ধরেন পানি ফুটছে, তার উপরে ভাতের গামলা বা প্লেটটা রেখে দিয়েছেন, ভাতটা একটু গরম হলো, সেই ভাতটা যদি খান, সেক্ষেত্রে আপনার বডিতে চিনির স্পাইকই হবে না। এটা হচ্ছে ভাত খাওয়ার সব থেকে কার্যকরী মাধ্যম। এখন অনেকে বলতে পারে, ভাই আগেকার যুগে তো কেউ এইভাবে খেত না, তো তখন তো এই পদ্ধতি ছিল না। তখন এই পদ্ধতির দরকার ছিল না, কারণ ওই ভাতের উপরে ফাইবার থাকতো। সাদা চালের যে চকচকা পলিশ করা চাল বাদে যদি আপনি আবার ফাইবারই চাল খান না, সেটাকে আবার আপনি একবার রান্না করে গরম করে খেতে পারবেন, সেক্ষেত্রে আপনার আবার ঠান্ডা করে গরম করার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, কিন্তু যখনই আপনার ভাতটা হয়ে যাচ্ছে পলিশ করা চাল, যেটা আজ থেকে 100 বছর আগে 200 বছর আগে ছিল না, এখন আমরা যে চাল খাচ্ছি সেটাকে আপনাকে এইভাবেই খেতে হবে, নাহলে সুগার খুব দ্রুত রেজ হবে। ওমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আপনার আস্থার ডায়াগনস্টিক, নির্ভুলতায় কোনো আপোষ নয়। আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে যদি আমাদের দেশ থেকে জাস্ট গণহারে মিল বন্ধ করে দেওয়া হয়, যে পলিশ করাই যাবে না, চালকে পলিশ করা বেআইনি, এটা যদি করে দেওয়া হয়, তাহলে অসংখ্য মানুষের ডায়াবেটিস ভালো হয়ে যাবে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষের ডায়াবেটিসের কারণই হচ্ছে আমরা 3 বেলা 4 বেলা সাদা চালের ভাতই খাই। আর এইটা এখন সাদা চালের ভাত খাওয়ার আবার কিছু নিয়ম আছে। সাদা চালের ভাত খাওয়ার আগে যদি আপনি আবার প্রোটিন সমৃদ্ধ কোনো খাবার খেয়ে নেন, যেমন ডিম, মাছ, মাংস, অথবা যদি খুব প্রচুর পরিমাণে সালাদ খান, তারপরে সাদা চালের ভাত খান, সেক্ষেত্রে আবার সুগার রেজ হবে না, ধীরে ধীরে হবে। তো এগুলো কিছু টেকনিক আছে, এগুলো তো সাধারণ মানুষের কাছে এই টেকনিক পৌঁছাবে না, আর সাধারণ মানুষ এটা করবেও না। সেক্ষেত্রে সব থেকে সহজ মাধ্যম হলো সরকারি উদ্যোগেই ভাতের চাল পলিশ করা ক্যান্সেল করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক, তাহলে অসংখ্য মানুষেরই ডায়াবেটিস ভালো হয়ে যায়।